আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শিরোনাম দেখে যারা ঢুকেছেন তারা হয়তোবা আমাকে অনেকে গালাগাল করেছেন। একটু বেশি করে গালাগাল করেন, কারণ আপনাদের গালাগালি আমি খুব একটা শুনতে পাই না। প্রত্যেকেই দেখে আমাকে সমর্থন করেন। একটু গালাগাল দিলে মাঝে মাঝে মনে হয় যে না, আমার বিপরীত মেরুর লোকেরা আছে। দর্শক, কেন গালাগালের প্রশ্ন তুললাম? আমি যে শিরোনামটি দিয়েছি সেখানে বলেছি তারেক রহমানকে হত্যায় মাস্টার প্ল্যান তুরস্কের। বিষয় তো তাই, কিন্তু বিষয়টা কি আসলে? তারেক রহমানকে কারা হত্যা করতে চাইছে? এই গুজবটা কারা ছড়িয়েছে? আদৌ কি তুরস্কের এমন প্ল্যান আছে কিনা? আদৌ কি জামায়াতকে তুরস্কের ক্ষমতায় বসাতে চায় কিনা? তুরস্ক বাংলাদেশ ইস্যুতে কি ভাবছে? কিংবা বাংলাদেশ তুরস্কের মধ্যে এই মধুর সম্পর্ক ফাটল ধরাতে নেপথ্যে আসলে কোন দেশ খেলছে, কেন খেলছে? এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেছেন চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় যে জোট, এটা সম্প্রসারণ এবং আরো শক্তিশালী একটি সংস্থায় রূপ দিতে তারা কাজ করছে। সবকিছু মিলে আজকের এই লাইভ সেশন আমাদের সঙ্গে থাকছেন তুরস্কের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। তিনি সরাসরি ইস্তানবুল থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। অলিদ ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? তুরস্কে ঠান্ডা? আসসালামু আলাইকুম মাসুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। দর্শক শ্রোতা যারা আছে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তুরস্কের ঠান্ডা এখন কত ডিগ্রি বলেন আগে? ভাই, বাইরে 9-10 ডিগ্রির মতো হবে, বৃষ্টি পড়তেছে বাইরে। তো আমি আসলে কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম। ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বরে, তবে ডিসেম্বরের মাঝামাঝি আরো ঠান্ডা পড়বে। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে ইস্তানবুলে বরফ পড়ে, আঙ্কারাতে ইতিমধ্যেই বোধহয় তার আগেই বরফ পড়া শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে। এই সময় কি তুরস্কে আসবো নাকি ফেব্রুয়ারির পরে আসবো? বলেন, বরফ দেখার শখে আসবো আর কি তুরস্কে। অবশ্যই, মানে তুরস্কের এই তুষারপাতটা আসলে ওই যে একটা অনেকেই বিনোদিত হয় তুরস্কের তুষারপাতে, বিশেষ করে ইস্তানবুলের তুষারপাতটা খুব সফট হয়, কাজে সেই রকম শৈত্যপ্রবাহ না হওয়ার কারণে আমি অন্তত এনজয় করি। আমি আরো বেশ কয়েকজনকে চিনি বাংলাদেশী যারা এটাকে এনজয় করে। তবে আঙ্কারার অবস্থা তার বিপরীত। আঙ্কারার আবহাওয়াটা খুব শক্ত, মানে রূঢ় আবহাওয়া। ইস্তানবুলের ১ ডিগ্রি বা -2 আর আঙ্কারার -2 র মধ্যে আকাশ পাতাল তফাৎ, মাসুম ভাই। অলিদ ভাই, আমরা আমাদের মূল প্রসঙ্গে চলে যাই। যারা তুরস্ক ভিজিট করতে চান আমাদের দর্শক, তাদেরকে জানিয়ে রাখলাম আর কি কি অবস্থা সেটা। আমরা প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, ভারতের অনেকগুলো গণমাধ্যম যারা প্রচার করছে যে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় যে নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হত্যায় তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বা আদার্স যারা রয়েছে তাদের হুমকি হিসেবে দেখাচ্ছে, বা তুরস্ক তারেক রহমানকে হত্যায় বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে। এই বিষয়টি আগে আপনি একটু স্পষ্ট করেন, আসলে ঘটনাটা কি? মাসুম ভাই, ধন্যবাদ। আমি আসলে নিজেও খুব অবাক হয়ে গেলাম। বেশ কিছুদিন আগে, ৪-৫ দিন আগে একটি বাংলাদেশে ফেসবুকে একটি পোস্ট দেখলাম। আব্দুস সালাম নামক একজন ব্যক্তি, তিনি আবার এখানে এই পোস্টটি দেওয়ার ব্যাপারে বিএনপির লোগো টোগো ব্যবহার করেছেন এবং এটি একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট। তো সেখান থেকে বলা হচ্ছে যে যেহেতু এরদোয়ান প্রশাসনের সাথে জামাতি ইসলামের সম্পর্ক ভালো, তাই জামাতে ইসলামের পরামর্শেই বোধহয় মনে হচ্ছে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বা মিল্লি ইস্তিপারাত তেশকিলাত মিট, যেটি বর্তমানে বাংলাদেশে ঢাকাতে খুব তৎপর এবং খুব সক্রিয় রয়েছে, তারা হচ্ছে জনাব তারেক রহমানের জীবনের উপরে একটি হুমকি। কথাটা আমি প্রথমে হালকাভাবে নিলাম না। আমি ভাবলাম যে কোনো কিংকর্তব্য বিমূঢ় ব্যক্তি বোধহয় মশকরা করছেন। কিন্তু পরবর্তীতে দেখলাম ফেসবুকে এই ধরনের পোস্টের সয়লাব হয়ে গেল। উৎস খোঁজা শুরু করলাম। দেখলাম যে ভারতের নিউজ 18 সর্বপ্রথম এই খবরটি করেছে। নিউজ 18 কিন্তু একটি সিরিয়াস টিভি চ্যানেল। এরপরে দেখলাম যে ভারতের আরো অনেকগুলো কলকাতা কেন্দ্রিক কিংবা দিল্লি কেন্দ্রিক আরো অনেকগুলো সংবাদ মাধ্যমও এই খবরগুলো ছড়াচ্ছে। মজার ব্যাপার হচ্ছে তারা সেখানে আবার তাদের সোর্স হিসেবে, টারশিয়ারি সোর্স হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থাকে তারা কোট করছে। তো আমি একটু হতভম্ব হলাম যে মানুষ কি পরিমাণ মানে
বেকুব হলে এই ধরনের প্রোপাগান্ডা করতে পারে, এবং বাংলাদেশে এই ধরনের প্রোপাগান্ডা গিলে খেয়ে সেটাকে আবার প্রচার প্রসার করার মতো লোক যে আছে, এটাইকে আমাকে একটু অবাক করেছে। কারণ তুরস্কের পররাষ্ট্রনীতিতে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই দেশগুলোর সাথে তুরস্কের পররাষ্ট্রনৈতিক যে আচরণ, সেই আচরণের কেন্দ্রবিন্দুতে কোনো রাজনৈতিক দল এর সাথে ভালো সম্পর্ক না, বিষয়টি না। আপনি জানেন যে ইমরান খানের সাথে এরদোয়ানের ব্যক্তিগত সম্পর্ক কত ভালো ছিল। কিন্তু এখন শাহবাজ শরীফ দেশটির প্রধানমন্ত্রী, তার সাথেও কিন্তু তিনি ভালো সম্পর্কই আ আ মেইনটেইন করছেন, পালন করছেন এই সুসম্পর্কটি। বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। বাংলাদেশের একটি ঘটনা এখানে, যেটি হচ্ছে হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেটিকে হয়তো ইঙ্গিত করছে। সেটি হচ্ছে ২০১৩-১৪ সালে জামাত ইসলামের নেতাদের যখন ফাঁসির আদেশ দেয়া হয়েছিল, বা ফাঁসি দেয়া হচ্ছিল, তুরস্ক রাষ্ট্র এটির বিরোধিতা করেছে। কারণ তুরস্ক রাষ্ট্র এটি রাজনৈতিক কোন নেতার বা নেতা-নেত্রীকে ফাঁসি দেওয়ার পক্ষে নয়। এটি বলতে গিয়ে আমি বলতে চাই যে ১৯৬০ সালে তুরস্কের একজন প্রধানমন্ত্রীকে ফাঁসি দেয়া হয়েছিল। এটি তুরস্কের রাজনীতিবিদদের এবং তুরস্কের জাতির একটি ট্রমাতে পরিণত হয়েছে। তাই তারা রাজনৈতিক কর্মীদেরকে বা রাজনৈতিক নেত্রী যারা আছেন এই ধরনের লু আ ব্যক্তিবর্গকে ফাঁসির বিরুদ্ধে, তারা তুরস্কে আপনি জানেন যে ফাঁসির আইনটি নেই। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা মানা করেছিল। হ্যাঁ, জামাতে ইসলামের সাথে তুরস্কের যে রাষ্ট্রপতি এরদোয়ানের যে পার্টি, একে পার্টি, এটির সম্পর্ক ভালো। কিন্তু তার মানে এই না যে বিএনপির সাথে তুরস্কের একে পার্টির সম্পর্ক খারাপ। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, তুরস্ক একটি রাষ্ট্র। একটি দেশের গোয়েন্দা সংস্থা সেই দেশের, সেই রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কাজে লাগাবে জাস্ট খালি কারো ব্যক্তিগত ভালো সম্পর্কর কারণে, এই ধরনের কর্মকাণ্ড সাধারণত আমাদের প্রতিবেশী রাষ্ট্র করে থাকে বলে আমি জানি। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যে রিপাবলিকান পার্টিরা আসছে, রিপাবলিকান পার্টির সাথে ব্রিটেনের যে যে ডানপন্থী দলটি রয়েছে, তাদের একটি ভালো সম্পর্ক রয়েছে। তার কারণে বামপন্থী আরেকটি লোককে খুন করে ফেলবে, এই ধরনের রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট নয় এই ধরনের বিষয়ে গোয়েন্দা তৎপরতা চালানো, এটি হচ্ছে একেবারে বোকার স্বর্গে যারা বসবাস করে তাদের আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই না বলে আমি মনে করি। এই কিন্তু এই প্রোপাগান্ডাটির পেছনে অবশ্যই উদ্দেশ্য রয়েছে মাসুম ভাই। আচ্ছা, এই যে প্রতারণা ভারত করছে, এটার পিছনে ভারতের আসলে মূল উদ্দেশ্যটা কি থাকতে পারে? আপনার কাছে কি মনে হয় যে ভারত এরকম আজগুবি একটা খবর দিল তাদের গণমাধ্যম দিয়ে, তাও আবার তুরস্কের বিরুদ্ধে, বাংলাদেশ সেটা কেউ কেউ খাচ্ছে, মানে ভারতের আসলে নেপথ্যের উদ্দেশ্যটা কি মনে হচ্ছে আপনার কাছে? মাসুম ভাই, এইটা হচ্ছে আমাকে একটু পিছে ফিরে যেতে হবে। আমি মনে আছে আপনার মে মাসে আমরা বেশ কিছু ভিডিও করেছিলাম যখন ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ বেঁধে যায়। সেই সময়ে মূলত এরপরে ভারতের যে সেনাবাহিনীর যারা আ আইএসপিআর এর সদস্যরা রয়েছেন, তারা সেই যুদ্ধে তুরস্ককে কিন্তু খুব দায়ী করে। অথচ যেখানে চায়না বলছে যে চীন PL-15, J-10C এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের মাধ্যমে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে, এবং তারা এটাও স্বীকার করেছে যে হ্যাঁ, তুরস্কেরও সেখানে বেশ ভালো অবদান ছিল, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একই সাথে তুরস্ককে এবং চীনকে ধন্যবাদ দিয়েছে। তো এখানে একটি সমীকরণ রয়েছে। সেটি হচ্ছে তুরস্কের যে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল বা যে সামরিক সরঞ্জামাদি রয়েছে, এগুলো পাকিস্তান ব্যবহার করেছে। এবং তুরস্কের উৎপাদিত ড্রোন, বিশেষ করে কামিকাজি বা আম আ আত্মহত্যাকারী ড্রোন যেগুলো রয়েছে, কামিকাজি ড্রোন বলা হয়। এই ড্রোনগুলো নিজেরাই আসলে উড়ে যেয়ে বিস্ফোরিত হয় দুশমনের লক্ষ্যবস্তুর উপরে। তো এই ধরনের অনেকগুলো ড্রোন, অনেকগুলো সমরাস্ত্র সংশ্লিষ্ট হয় সেই মে মাসের ভারত-পাকিস্তান যুদ্ধে। যেটা অপারেশন সিন্ধুর নামে ভারত নাম দিয়েছে, আর পাকিস্তান নাম দিয়েছে বুনিয়ামিন মারসুস। এটি কোরানিক একটি শব্দ। সেই যুদ্ধে মূলত ভারতের বিমান বিমান বাহিনীর রাডার গুলোকে এবং পরবর্তীতে